নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় রামকিঙ্কর, ঋত্বিক ঘটকের একটি স্বল্প আলোচিত ছবি। ঋত্বিক ঘটক রামকিঙ্কর নামে একটি অসাধারণ ছবি নির্মাণ করেন। সালটা ছিল 1975। ইতিহাস থেকে জানতে পারি সুইস পার্কের ফিল্ড সার্ভিসের ছোট্ট প্রদর্শন কক্ষে এই ছবিটি প্রথম দেখানো হয়। যতদূর মনে পড়ে, সেদিন 1975 সালের ডিসেম্বর মাসের প্রথম রবিবার ঋত্বিক ঘটক জনৈক আগ্রহী ক্রেতাকে সেদিন রামকিঙ্কর তথ্যচিত্রের রাজ দেখাবেন। তখনও শব্দ সংযোজিত হয়নি। সস্ত্রীক ঋত্বিক কুমার ঘটক প্রথম সারিতে ভদ্রলোকের সঙ্গে, মহেন্দ্রনাথের সঙ্গে আরো কয়েকজন পেছনের সারিতে। গেটে একবার বলেছিলেন, পৃথিবীর সব কবিরা নিজেদের সঙ্গে কথা বলেন, আমরা আড়ি পেতে শুনে ফেলি মাত্র। এই ছবিতে আজও দেখা যায় রামকিঙ্কর বেজ ও ঋত্বিক ঘটক কি নিঃশব্দে পরীক্ষা করে চলেছেন দৃশ্যকলার রূপকথা। হঠাৎ চোখে পড়ে যাবে সেই অলৌকিক মুহূর্ত। ঋত্বিক ঘটককে ঈষৎ উত্তেজিত দেখালো। তিনি সোজা হয়ে বসলেন। ওর তর্জনী পর্দার দিকে নির্দিষ্ট। আলোর অবিশ্বাস্য বিন্যাসে এসে যায় রামকিঙ্করের ক্লোজ আপ গঠন। রক্তমাংসের রামকিঙ্কর যেন ক্রমে প্রস্তরীভূত হয়ে গেলেন। একেই তো রোদা বলেছিলেন সাপ্রায়তন আর রবীন্দ্রনাথ বিটোফেন প্রসঙ্গে, শব্দহীন শব্দের জগৎ। এই আলোর অপরটি জানিয়ে গেল কিভাবে রামকিঙ্কর পাথরের বুকে হাত রাখলে আমরা রক্তমাংসের স্তন ফিরে পাই। কিভাবে ব্যাখ্যা করব বিপরীত দৃষ্টিকোণের তাৎপর্য? কেন তিনি ঋত্বিক কুমার ঘটক রামকিঙ্করে আকৃষ্ট হয়েছিলেন? শুধু এই জন্যে কি যে সত্যজিৎ রায় অল্প কিছুদিন আগে বেছে নিয়েছিলেন বিনোদ বিহারীকে, যেখানে স্থিতির সুষমা? ঋত্বিক রায় রামকিঙ্করের মধ্যেই খুঁজে নিলেন যেখানে গতির নৈরাজ্য। বিনোদ বিহারীর অন্তর্গত প্রশান্তির তুলনায় স্বভাবতই ঋত্বিককে টেনেছিল রামকিঙ্করের আভ্যন্তরীণ যে অশান্তি, সেটা। সমবেত আশ্রমিকদের মধ্যে তিনিই যে চূড়ান্ত ব্রতহীন, আর তাই ঋত্বিক তাকেই বন্দনা করলেন আলোকের এই ঝর্ণাধারায়, যার নাম চলচ্চিত্র। বলা বাহুল্য, ঋত্বিক রামকিঙ্করের মধ্যে খুঁজে পেয়েছিলেন আগুনের বীজসমূহ, ধ্বংসের উৎস, যা নিজেকে কোথা থেকে সরিয়ে নেয়, অনিয়মে প্রতিষ্ঠানের কেন্দ্রে থেকে কেবলই দূরে নিয়ে যায় পরিধির প্রান্তিকতায়। সকল নিয়ে যিনি বসে আছেন সর্বনাশের আশায়, শান্তিনিকেতন যাকে নিরাপত্তা দিতে পারে না, ওই তপবনে যিনি পবিত্র অসঙ্গতি, তাকেই ঋত্বিক অর্ঘ্য নিবেদন করেন এই অন্তারক ক্লোজ আপে। ভাস্কর শ্রীমতী ক্লেয়ার সেরডন যখন তার আবক্ষ প্রতিরূপ রচনায় ব্যস্ত ছিলেন, তখন একদিন সহসা চার্লি চ্যাপলিন মন্তব্য করেন যে মূর্তিটির মাথা একজন অপরাধীর মতো। সেরডন ছদ্ম গাম্ভীর্যে প্রত্যুত্তর দেয়, না, এই মাথা প্রতিভাবান। চার্লি সেও সূত্র নিজস্ব স্তরে পেয়ে যান অপরাধ ও প্রতিভার গোপন সমীকরণ, চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। দস্তয়েভস্কির মৃগী রোগ বিষয়ে ফ্রয়েডের অনুরূপ পর্যবেক্ষণের কথা এই প্রসঙ্গে ভাবা যেতে পারে। রামকিঙ্কর যে অন্তরতমকে একা দেখার জন্য মদ ও নারীকে বেছে নিয়েছিলেন, তা ঋত্বিকের নজরে রায়নি। আমাদের চোখের সামনে কলকাতার সস্তা পানশালাগুলি তারও বিদায় গাথা রচনা করে দিচ্ছিল। সকল লোকের মাঝে বসে একান্ত যে দুঃসাহস, রাবীন্দ্রিক পরিশীলনের হাস্যকর পরিমণ্ডল থেকে সুদূর হয়ে যাওয়া যে কারুবাসনা রামকিঙ্করকে আলাদা করে দিয়েছিল, তা ঋত্বিকের ঈর্ষা ও অনুধ্যানের বিষয়। রামকিঙ্কর হঠাৎ তিনি তথ্যচিত্রের প্রয়োজনে পাঠ্য ভাবেননি। 70 দশকের শুরুতে সাঁওতাল রমণীদের পায়ের তালে তালে এগিয়ে আসার অনুষঙ্গে সুবর্ণরেখায় চারুলতার চালকলের ডাক নামের শিল্পকর্মটিকে যে চকিত বিদ্যুৎতার মতো তিনি উপহার দেন, তা আজ কারো জানার অজানা নয়। সুইস পার্কে যেদিন ছবির শেষে ঋত্বিক পিছন ফিরে তার ভক্তদের তাচ্ছিল্য ভরে জানিয়েছেন, কিঙ্করদার কাছে একটাই জিজ্ঞাসা, আর্ট কোথায় হয়? রামকিঙ্কর কি জবাব দিয়েছিলেন আমাদের? জানা নেই।
কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাবো যে মুরালের মধ্যে আর্য স্থাপত্যকে ছাড়িয়ে উঁকি দিচ্ছে প্রাচীন অসিরীয়, দ্রাবিড় বা মিশরীয় অভিজ্ঞান। রামকিঙ্করের রবীন্দ্রনাথকে ঋত্বিক যেভাবে ক্যামেরায় ধরেন, তাতে দেখা যায় বাস্তব ক্রমশ ত্বকের বদলে আত্মায় হাত রাখতে চায়। এত বিষণ্ণ, গম্ভীর ও নির্জন কবিকে কি আমরা কখনো দেখেছি? রামকিঙ্কর মৃত্তিকার সন্তান, তার স্তনদায়িনীকে তিনি শনাক্ত করেন, কিন্তু একইভাবে সভ্যতার অধিক বয়সী তার কেশরাশিতে, তার মুখের রেখায় প্রাক পৌরাণিক স্মৃতি। ঋত্বিকের ক্যামেরা কি উৎফুল্ল হয়ে কৃষক দম্পতিটিকে চিনে ফেলে আর গান্ধীকে ইতিহাস পুরুষ হিসেবে বর্ণনা করে? সমধর্মী অগ্রজের কাছে তিনি প্রার্থনা করেন জীবনের লুপ্ত সংকটসমূহ কিংবদন্তি। চিড়িয়াখানার বাঘের মধ্যেও রিলকে যেমন অনুভব করেছিলেন শক্তির নর্তন এক স্থির কেন্দ্রে অপ্রতিহত ঋত্বিক, তেমনি ভাবে আকুল হয়ে দেখেন রামকিঙ্করের পাথর। তার চিত্ররেখা সীমাকে যুগপৎ ঠাট্টাও স্বীকার করে যায়। আরো কয়েক বছর বাদে তার স্বপ্ন পর্যায়ের একটি ছবিতে টুপি পরিহিত উন্মাদ ভ্যান গগের কাকের ফ্রেমের বাঁধন ছাড়িয়ে উড়ে গিয়েছিল। কুরোসাওয়া চাইছিলেন ছবির স্থিরতা মুক্তি পাক সঙ্গীতের চলমানতায়। কুরোসাওয়ার ড্রিম ছবির দৃশ্য এটি। ঋত্বিক মূলত চলমান চিত্রমালায় নিবেদিত, যেহেতু তিনিও টোকামাথায় রামকিঙ্করের মধ্যে আবিষ্কার করেছিলেন সম্ভাব্যতার উৎসব। ভাস্কর্য থেকে ভাস্কর্যে উত্তীর্ণ হতে হতে রেখা রঙে ঋত্বিকের সৌজন্যে আমরা দেখি এই একবারই। শিল্পী রামকিঙ্করের মধ্য দিয়ে পর্বত হতে চাইছে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। মার্ক্সবাদী দান্দিকতা, তার বৈপরীত্যের মিলন, একটি মূর্ত দৃষ্টান্ত পায় রামকিঙ্করের মধ্যে। আজ মনে হয় সাংকেতিক কথাবার্তা ও এইসব ষড়যন্ত্রের পরে দুই দেবতা চলে গেছেন যে যার স্বর্গের সন্ধানে। আমাদের জন্য পড়ে আছে শূন্য কলকাতা আর ফাঁকা শান্তিনিকেতন। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।